তোমাদের সবাইকে ভিএসসি বেলুড় মঠ ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি পলাশ পাল স্যার আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রিজনিং এর টপিক ডিসকাস করব, সেটা হচ্ছে র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার। দেখো, এই র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার এই টপিক থেকে আমরা কিন্তু ডাব্লিউবিসিএস, স্টাফ সিলেকশন কমিশন, রেল, প্রত্যেকটা পরীক্ষাতেই প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু আমরা এখান থেকে কোয়েশ্চেন পেয়ে থাকি। তো আমরা এই ভিএসসি বেলুড় মঠ ইউটিউব চ্যানেলে তোমাদের রিজনিং এর একদম বেসিক যে সমস্ত টপিকগুলো আছে আমরা কিন্তু কভার করব। আমি পলাশ পাল স্যার তোমাদের সঙ্গে রেগুলার ওয়াইজ সেশনে থাকবো এবং তোমাদের ক্লাস সম্পর্কে আহ, যদি কোনো কমেন্ট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং বিশেষ কোনো কোয়েশ্চেন সম্পর্কে যদি তোমাদের ডিসকাশনের প্রয়োজন হয় তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের কোয়ারি সম্পর্কে কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো দেখা যাক এই র্যাঙ্কিং এন্ড অর্ডার থেকে কি ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় দেখব এবং কিভাবে এই প্রশ্নগুলোকে আমরা হ্যান্ডেল করব বা খুব সহজে সলভ করব। তোমাদের বারবার বলছি, খুব সহজেই কিন্তু রিজনিং থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় ফুল মার্কস আসে। আমাদের টার্গেট থাকবে কিন্তু এই সাবজেক্ট থেকে আমরা ফুল মার্কস ক্যারি করব আমাদের সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু আমি এই কথাটা তোমাদের বলছি, অর্থাৎ ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, রেল, এছাড়াও তোমরা যারা সিউটেট, নেট এই ধরনের পরীক্ষা দেবে সেখানেও কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন পাবে। তো চলো আমি শুরু করব আজকের টপিক র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এই ফার্স্ট কোয়েশ্চেন আমাকে বলছে স্যাম র্যাঙ্ক 9th from the top and 38 from the bottom in a class. How many students are in the class? তাহলে শ্যাম নামে একজন ব্যক্তি আমাকে এখানে বলে দিয়েছে স্যামের যে র্যাঙ্ক সেটা টপ থেকে 9 এবং বটম থেকে হচ্ছে 38। যখন এই ধরনের প্রশ্ন তোমরা সলভ করবে একটা কথা মাথায় রাখবে, একজন পার্সন স্যাম তারই দুটো র্যাঙ্ক বলেছে অপোজিট দুটো ডিরেকশন থেকে, অর্থাৎ একটা বলেছে টপ থেকে এবং আরেকটা বলেছে বটম থেকে। যখন এই ধরনের কোয়েশ্চেন করবো আমাদের মাথায় রাখতে হবে একজন পার্সনের যদি অপোজিট দুটো ডিরেকশন থেকে র্যাঙ্ক বলে, অপোজিট দুটো ডিরেকশন বলতে আমি তোমাদের বোঝাতে চাইছি লাইক টপ বটম, ফার্স্ট লাস্ট, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, এইভাবে যদি একজন পার্সনের অপোজিট দুটো পজিশন থেকে র্যাঙ্ক বলে আমরা জাস্ট এই দুটো র্যাঙ্ক যোগ করব, অর্থাৎ টপ থেকে বলেছিল 9th আর বটম থেকে বলেছে 38। ঠিক আছে, কিন্তু পার্সেন্ট তো একজনই, তাহলে অপোজিট দুটো ডিরেকশনের যে র্যাঙ্ক করেছি এখানে দুবার স্যাম কাউন্ট হয়ে গেছে। আমরা এই অপোজিট দুটো ডিরেকশনের র্যাঙ্কিং এর যে যোগফল সেখান থেকে -1 করে দেব, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 47 আর সেখান থেকে আমরা -1 করব, তাহলে ডেফিনেটলি অ্যান্সার কিন্তু 46। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ, আমরা অ্যান্সার 46 করব। এছাড়াও আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে ভাবি, দেখো এই যে শাম নামের পার্সেন্টটি সে টপ থেকে র্যাঙ্ক করেছে কত আমাকে বলে দিয়েছে, তার টপ থেকে র্যাঙ্ক হচ্ছে 9। এইবার দেখো কোনো একজন পার্সেন্ট যদি সে টপ থেকে র্যাঙ্ক করে 9, স্যাম টপ থেকে র্যাঙ্ক করেছে 9, তাহলে ডেফিনেটলি তার আগে নাম্বার অফ পার্সেন্ট 8, কারণ আগে যদি 8 জন থাকে তবেই না তার র্যাঙ্ক টপ থেকে আমরা 9 পেয়েছি। এইবার শ্যাম নামের ব্যক্তিটি আমাকে বলছে 38 ফ্রম দ্য বটম, তাহলে বটম থেকে তার র্যাঙ্ক হয়েছে 38। তাহলে দেখো 38 যদি বটম থেকে র্যাঙ্ক হয় তার আগে ডেফিনেটলি আমার 37% আছে। ক্লিয়ার? তাহলে এবার কতজন পার্সেন্ট আছে দেখো, তাহলে শ্যামের আগে আছে 8 জন, শ্যাম নিজে একজন, আর তারপরে আছে 37। তাহলে আমরা যদি এটাকেও টোটাল কাউন্ট করি আমরা কিন্তু অ্যান্সার 46 বলতেই পারি। অ্যাপ্রোচ তোমাদের যেটা খুশি হতে পারে, আমি তোমাদের দুটো ওয়েতেই দেখালাম, এটা অনেকটা ইজিয়েস্ট বিষয়। আমরা জাস্ট অপোজিট দুটো ডিরেকশনের র্যাঙ্ক কাউন্ট করলাম, টোটাল করলাম, সেখানে শ্যাম দুবার শ্যামের র্যাঙ্ক পেয়েছি, একবার শ্যামকে বাদ দিয়ে দিলাম, আমার অ্যান্সার এসে গেল। আর এটা একদম কনভেনশনাল
কিভাবে তার র্যাঙ্কিংটা আসছে সেই অ্যাপ্রোচ রাখলাম। আশা করি কোশ্চেনের এই প্যাটার্নের প্রশ্ন তোমাদের আর কখনোই ভুল হবে না। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বিকাশ র্যাঙ্ক 7 ফ্রম দ্য টপ and 26 from the bottom in a class. How many students are in the class? কতজন স্টুডেন্ট ক্লাসে আছে? একদম সিমিলার টাইপ কোয়েশ্চেন। একজন পাচ্ছেন বিকাশ, তার টপ থেকে র্যাঙ্ক হয়েছে 7, তাহলে বিকাশ টপ থেকে 7 আর 26 ফ্রম দ্য বটম। এখানে দেখো দুবার বিকাশ কাউন্ট হচ্ছে, একটা বিকাশ কাউন্ট হচ্ছে টপ থেকে আর একবার বিকাশ কাউন্ট হচ্ছে বটম থেকে। কিন্তু কটা বিকাশ আছে অ্যাকচুয়ালি এই রোতে? একটা বিকাশ। তো ডেফিনেটলি আমরা এখানে -1 করব, অর্থাৎ একটা বিকাশকে আমরা এলিমিনেশন করব, কারণ দুটো বিকাশ নেই, বিকাশের দুটো র্যাঙ্ক আছে কিন্তু তার মানে দুটো বিকাশ কিন্তু নেই। তাহলে এখানে 7 26 অ্যাড করলে আমরা পাই 33 -1, ডেফিনেটলি অ্যান্সার 32, অপশন বি। ক্লিয়ার? আশা করি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের খুব বেশি আর সমস্যায় পড়তে হবে না। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়ি। বলছে if Osim find that he is 12 from the right in a line of boys and 4 from the left, how many boys should be added to the line such that there are 38 boys in the line? অসীম নামে একজন ব্যক্তি, সে দেখছে যে সে 12 ফ্রম দ্য রাইট, অর্থাৎ অসীমের রাইট থেকে তার পজিশন আমরা পাচ্ছি 12, আর কি হচ্ছে, আর হচ্ছে 4 ফ্রম দ্য লেফট, হাউ মেনি বয়েজ শুড বি অ্যাডেড দ্য লাইন দ্যাট দেয়ার আর 38 বয়েজ ইন দ্য লাইন, অর্থাৎ টোটাল 38 বয়েজ হতে আর কতজনকে অ্যাড করতে হবে। তার মানে প্রথমেই আমাদের যে অ্যাপ্রোচটা রাখতে হবে, এখন দেখতে হবে টোটাল কতজন বয়েজ অলরেডি আছে। অলরেডি আমরা দেখবো কতজন বয়স আছে, তাহলেই তো আমরা 38 বয়স হতে আর কতজনকে প্রয়োজন সেটা দেখবো। তাহলে দেখো অসীম বলছে 12 ফ্রম দ্য রাইট আর 4 ফ্রম দ্য লেফট। ঠিক আগের যে দুটো কোয়েশ্চেনে তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, অপোজিট যে দুটো ডিরেকশন, সেই দুটো ডিরেকশন থেকে তার টোটাল যে র্যাঙ্কটা পাচ্ছে, সেই র্যাঙ্ক থেকে -1 করলে আমি টোটাল নাম্বার অফ পার্সেন্ট পাবো। তাহলে 12 ফ্রম দ্য রাইট and 4 from the left, এটা হচ্ছে অসীমের অপোজিট দুটো ডিরেকশন থেকে তার র্যাঙ্ক, সেখান থেকে আমি -1 করছি, তাহলে অলরেডি আমরা যেটা পাচ্ছি 15। আমাকে বলছে কতজন অ্যাড করলে 38 বয়স হবে, তাহলে জাস্ট 38 -15 করো, 23 উইল বি দ্য অ্যান্সার। অর্থাৎ আর 23 জনকে যদি আমরা অ্যাড করি, তাহলে এই লাইনে কিন্তু আমরা পেয়ে যাব 38 বয়েজ, যেটা আমার রিকোয়ারমেন্ট। ক্লিয়ার? চলো দেখে নেক্সট কোয়েশ্চেন। বলছে সুরেশ র্যাঙ্ক ইজ 7 ahead of Ashok in the class of 39 student. খুব ভালো কথা। If Ashok rank 17 from the last, what is Suresh rank from the start? খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন। বলছে সুরেশ 7 র্যাঙ্ক অ্যাহেড অফ দ্য অশোক ইন এ ক্লাস অফ 39 স্টুডেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি টোটাল স্টুডেন্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে 39, তাহলে টোটাল স্টুডেন্ট আমাদের আছে 39। সুরেশ 7 র্যাঙ্ক অ্যাহেড অফ অশোক আর অশোক 17 ফ্রম দ্য লাস্ট। তাহলে দেখো লাস্ট থেকে যদি আমরা অশোকের র্যাঙ্ক ধরি, সেটা বলছে 70, আর সুরেশ 7 র্যাঙ্ক অ্যাহেড, অর্থাৎ সুরেশ আরো এগিয়ে আছে 7 র্যাঙ্ক। তাহলে অলরেডি সুরেশের র্যাঙ্ক কত? 17 প্লাস 7, সুরেশ কিন্তু আমরা বুঝতে পারছি 24। টোটাল স্টুডেন্ট 39, অলরেডি সুরেশ দেখো আমরা পেয়ে গেছি লাস্ট থেকে 24, তাহলে সুরেশের আগে কতজন আছে? 39 মাইনাস 24, তার মানে সুরেশের আগে আছে 15%। তাহলেই তো দেখো 15 আর 24 আমরা 39 পাই। কিন্তু স্টার্টিং থেকে সুরেশের র্যাঙ্ক জিজ্ঞাসা করছে। আমরা জানি নাম্বার অফ পার্সেন্ট আগে যতজন থাকবে
তারপর যখন সেই পার্সেন্ট অ্যাড হবে তখনই গিয়ে পাবো তার র্যাঙ্ক। অর্থাৎ ধরো আমি ক্লাসে 4th হয়েছি, তাহলে আমাদের এটা জানা আছে যে আমার আগে ডেফিনেটলি 3জন রেজাল্ট নিয়েছে, সেই জন্য আমি 4th। আমার আগে যদি 6জন রেজাল্ট নিত, আমার র্যাঙ্ক আসতো 7। তাহলে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার আগে যদি টোটাল 15% থাকে, তাহলে স্টার্টিং থেকে সুরেশের র্যাঙ্ক কত হবে? অবশ্যই 16। ঠিক আছে, অবশ্যই 16। অ্যান্সার অপশন এ, 16। ক্লিয়ার? কারণ সুরেশের আগে তো টোটাল 15% আছে, তাহলে অবশ্যই সুরেশের র্যাঙ্ক কিন্তু 16। চলো নেক্সট কি বলছে? ইন এ রো কমল ইজ 7 প্লেস ফ্রম দ্য লেফট। কমল নামে কোনো একজন পার্সন তার লেফট থেকে র্যাঙ্ক হচ্ছে 7th। ক্লিয়ার? এরপর কি বলছে? পল্লব ইজ 9 প্লেস ফ্রম দ্য রাইট। পল্লব রাইট থেকে 9 প্লেস। When they interchange their position, Kamal become 11 from the left. How many were seated in the row? যখন তারা ইন্টারচেঞ্জ করছে তাদের পজিশন, ইন্টারচেঞ্জ করা মানে কি? তারা যে পজিশনে ছিল সেই পজিশন থেকে তারা কিন্তু নিজেদের পজিশন ইন্টারচেঞ্জ করছে। ওকে, তো দেখো কামল 7 প্লেস ফ্রম দ্য লেফট। আমি একদম বেসিক জায়গা থেকে তোমাদের বোঝাচ্ছি। কমল লেফট থেকে 7, ভালো করে দেখো। আর কি বলছে? পল্লব 9 প্লেস ফ্রম দ্য রাইট। পল্লব রাইট থেকে 9 প্লেস। When they interchange the position, that means interchange মানে এখন পল্লব এখানে এসে বসেছে আর কমল ঠিক এখানে এসে বসেছে। কেন? কারণ তারা বলেই দিয়েছে তাদের পজিশন ইন্টারচেঞ্জ করছে। এই ইন্টারচেঞ্জ করার পর বলছে কমল বিকাম 11 ফ্রম দ্য লেফট। তাহলে দেখো এই ইন্টারচেঞ্জ করার পর কমলের এখন লেফট থেকে পজিশন হচ্ছে 11। একটু লক্ষ্য করে দেখো যে পজিশনটা অলরেডি রাইট থেকে ছিল 9, অলরেডি যে পজিশনটা রাইট থেকে 9 ছিল সেই পজিশনটাই লেফট থেকে 11। তাহলে আমরা দেখেছি অপোজিট দুটো ডিরেকশনে র্যাঙ্কিং এ সেম পজিশন যেটা পাই সেখান থেকে আমরা -1 করছি। কেন -1 করছি? কারণ সেম পজিশনে তো একজনই বসে আছে, বাট আমরা অপোজিট অর্থাৎ লেফট আর রাইট থেকে তার র্যাঙ্ক পাচ্ছিলাম, সেই কারণে -1। শুরুর দিকে কোয়েশ্চেন আমি তোমাদের এটা ডিসকাস করেছি, দেখিয়েছি। তাহলে ডেফিনেটলি এখানে কিন্তু অ্যান্সার হবে 19, অবশ্যই অপশন এ 19। বোঝা যাচ্ছে? এই ইন্টারচেঞ্জের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে মাঝে মধ্যেই দেখবে। অবশ্যই এই ধরনের ইন্টারচেঞ্জের কোয়েশ্চেনের ক্ষেত্রে খুব সতর্কভাবে অ্যান্সার করার চেষ্টা করো। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো বলছে রোহিত ইজ 17 ফ্রম দ্য লেফট of 29 boys and Sujit is 17 from the right end of the same row. লক্ষ্য করে দেখো একটা রোয়েতে, কোয়েশ্চেনটার দিকে তাকিয়ে দেখো, একটা রোয়েতে আমার টোটাল 29 বয়েজ আছে। এই রোয়েতে টোটাল 29 বয়েজ আছে। আর কি বলছে? দুজন পার্সনের আমাকে র্যাঙ্ক বলে দিয়েছে, দুজন পার্সনের আমাকে র্যাঙ্ক বলেছে 17 ফ্রম লেফট অ্যান্ড 17 ফ্রম রাইট। তাহলে অপোজিট দুটো ডিরেকশন থেকে দুজনের র্যাঙ্কিং এর যে টোটাল সেটা কিন্তু আমরা পাচ্ছি 34। দেখো রোহিত 17 ফ্রম দ্য লেফট অ্যান্ড সুজিত 17 ফ্রম দ্য রাইট, যেটাকে আমরা টোটাল করলে পাই 34, হুইচ ইজ গ্রেটার দেন টোটাল নাম্বার অফ পার্সেন্ট। ওই রোয়েতে আমাকে বলছে 29% আছে, আর অপোজিট দুটো ডিরেকশনের দুজন পার্সনের র্যাঙ্ক হচ্ছে 34। যখন এই ধরনের কোনো কোয়েশ্চেনে আমরা দেখব যে অপোজিট দুটো ডিরেকশন থেকে যে র্যাঙ্কিং এর টোটাল পাচ্ছে সেটা টোটাল নাম্বার অফ পার্সনের থেকে বেশি, তখনই এটা মাথায় রাখবে যে এটা ওভারল্যাপ হয়েছে, অর্থাৎ একজন পার্সনকে টপকে আর একজন পার্সন বসেছে। তো ডেফিনেটলি এই বিষয়টাকে আমরা বলবো ওভারল্যাপ ঘটেছে।
ঠিক আছে, অবশ্যই ওভারল্যাপ। আমি একদম তোমাদের বেসিক জায়গা থেকে বোঝাচ্ছি। সো ওভারল্যাপ বিষয়টা কি আমি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই ডায়াগ্রাম করে। দেখো টোটাল নাম্বার বলছে 29, টোটাল নাম্বার 29। রোহিত 17 ফ্রম দ্য লেফট। সাপোজ রোহিত এখানে লেফট থেকে 17, তাহলে এখন রোহিতের রাইটে কতজন আছে? অবশ্যই 29 মাইনাস 17 ইকুয়াল টু 12। এইবার সুজিত 17 ফ্রম দ্য রাইট, অর্থাৎ সুজিত এইখান থেকে ক্রস করে রোহিতকে এসেছে 17। ক্লিয়ার? আবার এই জায়গাটা থেকে খুব ভালো করে শোন। তাহলে সুজিত যদি রাইট থেকে 17 হয়, সুজিতের আগে নাম্বার অফ পার্সেন্ট কত? নাম্বার অফ পার্সেন্ট অবশ্যই 16। সেই 16 এর মধ্যে এই পজিশনে আছে 12, রোহিত নিজে একজন, তাহলে অলরেডি 13 হয়ে গেছে। তাহলে এই দুজনের মাঝখানে কতজন বসেছে? 16 মাইনাস 13 ইকুয়াল টু 3% বসেছে। বোঝা গেছে? এটা হচ্ছে একদম বেসিক জায়গা থেকে, কনসেপ্ট থেকে আমরা বলতে পারি 3। এছাড়াও তোমাদের সঙ্গে আরেকটা ট্রিক্স শেয়ার করি। দেখো এখানে 34 বয়স অলরেডি বলে দিয়েছিল, আমরা অলরেডি দেখেছি 34 বয়স বলেছিল। অপোজিট দুটো র্যাঙ্কিং এর যোগফল আমরা দেখেছিলাম 34 হচ্ছিল। টোটাল নাম্বার ছিল 29। তাহলে 34 থেকে 29 ডিফারেন্স পাচ্ছি আমরা 5। এই 5 এর মধ্যে রোহিত আর সুজিত দুজন পার্সেন্ট আছে। তাহলে এই দুজন পার্সেন্টকে বাদ দিলেই আমরা পেয়ে যাব যে এই দুজনের মাঝখানে কতজন আছে? 3। যেভাবেই করো অ্যান্সার কিন্তু তোমাদের 3 আসবে। ওকে, খুব ভালো করে বুঝে নাও, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্টের জায়গা থেকে, ওভারল্যাপিং এর জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষায় দেখতে পাই। ওকে, নেক্সট। Some boys sitting in a row, P sitting 14 from the left and Q 17 from the right. If there are 4 boys between P and Q, how many boys are there in the row? চলো, বলছে P sitting 14 from the left, তাহলে P 14 from the left and Q 7 from the right, sorry, Q 7 from the right. আর বলছে there are 4 boys between P and Q, পি আর কিউর মধ্যে 4 বয়েস আছে, অর্থাৎ এদের মাঝখানে টোটাল আছে 4 বয়েস। আমাকে জানতে চাইছে হাউ মেনি বয়েস দেয়ার ইন দ্য রো। এখানে ওভারল্যাপিং এর কথা কিছু বলা হয়নি, এবং যে অপশনগুলো দেখছি সেখানেও কিন্তু ওভারল্যাপিং এর কোনো কনসেপ্টের জায়গা পাচ্ছি না। তাহলে জাস্ট 14 প্লাস 4 প্লাস 7 করে দাও, আমার কিন্তু অ্যান্সার চলে আসছে 25। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 25। ক্লিয়ার? আশা করি প্রত্যেককে বোঝাতে পারছি। কারোর কোনো ডাউট হলে যারা ক্লাস দেখবে পরে, রেকর্ডিং দেখছো, তারা কিন্তু কমেন্টে জানাবে, একদম কোয়েশ্চেন নাম্বার উল্লেখ করে জানাবে। আমরা পরের কোনো সেশনে যার যেটা ডাউট আছে সেই ডাউট ক্লিয়ার করার জন্য আবার একটা সেশন রাখবো, কোনো চিন্তা নেই। ভিএসসি সবসময় তোমাদের সঙ্গে আছে, তোমাদের সাফল্যের জন্য কিভাবে প্রস্তুতি নেবে এবং কিভাবে প্রস্তুত হবে আমরা প্রত্যেকজন এডুকেটর ভিএসসির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছি। চলো নেক্সট। ইনা কিউ, কিউ মানে কিন্তু রোই আমরা বলবো। বলছে ইনা কিউ Alok is 18 from the front while Bilu is 16 from the back. If Kamal 25 from the front. চলো আমি সরে এসেছি, কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখো। In a queue, Alok is 18 from the front and Bilu is 16 from the back. If Kamal 25 from the front and exactly middle of Alok and Bilu, then how many percent in there in the queue? দারুণ একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, দারুণ একটা প্রশ্ন। একটা কিউতে অলোক বলছে 18 from the front and বিলু বলছে 16 from the back। এইবার আমাকে যে কোয়েশ্চেন করছে সেটা হচ্ছে কামাল 25 from the front
and exactly middle of Alok and Bilu. Okay, then how many person in the queue? চলো দেখি। ধরো আমরা যে কোনো একটা সাইডকে ফন্ট ধরলাম, অলোক 18 from the font and বিলু ব্যাক থেকে 60। এতক্ষণ আমাদের কোনো অসুবিধে নেই। এরপর বলছে কমল 25 from the font, তাহলে 25 from the font মানে অবশ্যই অলোককে ক্রস করে এসেছে। এই কথাটার মানে খুব ভালো করে বোঝো, 25 from the font and exactly in the middle of অলোক and বিলু। তাহলে অলোক আর বিলুর মিডিলে থাকা মানে অলোক আর কমলের মধ্যে যতজন পার্সেন্ট আছে, কমল আর বিলুর মধ্যে ততজন পার্সেন্ট থাকবে। মিডিল বলতে তো সেটাই বোঝায়, দুজন পার্সেন্টের মিডিলে যখন কেউ একজন থাকে তার মানে ডেফিনেটলি প্রথম দুজনের মধ্যে যে গ্যাপ আবার শেষ দুজনের মধ্যে গ্যাপটা কিন্তু এক্স্যাক্টলি সমান হবে। তাহলে বলতো অলোক আর কমলের মধ্যে কতজন আছে? অবশ্যই 6 জন আছে, কারণ লেফট থেকে র্যাঙ্ক 18, লেফট থেকে র্যাঙ্ক 25, তার মানে ভিতরে তার আগে মিডিলে অবশ্যই 6 জন আছে, কারণ র্যাঙ্কিং এর যে ডিফারেন্স সেখান থেকে একজন কম আছে নাম্বার অফ পার্সেন্ট। তাহলে এখানে কমল আর বিলুর মধ্যে অবশ্যই 6 জন আছে, কারণ কমল তো এক্স্যাক্টলি মিডিল। আমাকে বলেছে টোটাল কতজন পার্সেন্ট আছে, দেখো কমল লেফট থেকে 25, তারপরে আরো 6%, আর এখানে এই 16%, এই তিনটে নাম্বারকে অ্যাড করে দাও, আমার কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল 47। খুব সহজে, আমাকে কিচ্ছু করতে হয়নি, ওরা যা বলেছে আমি শুধু ডায়াগ্রামটা ড্র করে দিয়েছি। দেখো এটা একটা ড্রয়িং ক্লাস হয়েছে, এটা র্যাঙ্কিং অর্ডার ভাববেই না, ঠিক আছে? জাস্ট অ্যান্সার করে দিয়েছি, অপশন সি 47 উইল বি দা রাইট অ্যান্সার। খুব ভালো করে কোশ্চেনটা দেখো, অ্যানালিসিস করো, কারোর যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই তোমরা বলতে পারো, ঠিক আছে? একদম খুব সহজ। আবার বলি, লেফট থেকে 18, লেফট থেকে এ 18, বি রাইট থেকে 16, ঠিক আছে? আর বিলু হচ্ছে বলে দিয়েছে 16, কমল 25 ফ্রম স্টার্টিং, ঠিক আছে? আর একদম মিডিলে, তাহলে মিডিলে মানে এখানে 25, তাহলে 18 আর 25 মানে মিডিলে 6, তাহলে কমল আর বিলুর মিডিলেও 6, আর এখানে 25, 6 আর 16 আমরা অ্যাড করলাম, 47 অ্যান্সার। আর কিচ্ছু নেই, খুব সহজ। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। দেখো এখানে বলছে রাকেশ অবটেন মোর মার্কস দেন, এটা অর্ডারিং। আমাদের এতক্ষণ যে কোয়েশ্চেন গুলো করলাম র্যাঙ্কিং এর সুন্দর সুন্দর কিছু কোয়েশ্চেন করলাম, এইবার এটাও র্যাঙ্কিং অর্ডারের। এখানে প্লেস দেখো কোয়েশ্চেনের প্যাটার্ন, বলছে রাকেশ অবটেন মোর মার্কস দেন সুরেশ বাট লেস দেন সন্তোষ, রমেশ অবটেন মোর দেন রাজেশ বাট লেস দেন হরিশ, সন্তোষ অবটেন লেস দেন রাজেশ, হু অবটেন দ্য হাইস্ট মার্ক। যখন এই ধরনের প্রশ্ন থাকবে না, আমরা গেটার দেন লেস দেন দিয়ে একদম করার চিন্তা করব না, অর্থাৎ কে কার থেকে পজিশন বড় সেখানে গেটার দেন দেওয়া বা কার পজিশন ছোট লেস দেন দেওয়া একদম করার চেষ্টা করব না। আমরা কি করব, ঠিক যেভাবে বলছে আমরা পজিশনগুলো একটু সাজিয়ে নেব, পজিশনগুলো একটু সাজিয়ে নেব। কিরকম? রাকেশ অবটেন মোর দেন সুরেশ, তাহলে দেখো সুরেশের যে পজিশন হবে, রাকেশ মোর দেন বলছে, তাহলে রাকেশের পজিশন ঠিক তার উপরে, ঠিক এইভাবে সাজাবো। দেখ এরপর বলছে রাকেশ মোর দেন সুরেশ বাট লেস দেন সন্তোষ, তাহলে সন্তোষ রাকেশের ওপরে। রমেশ মোর দেন রাজেশ বাট লেস দেন হরিশ, এখন আমি রমেশ, রাজেশ বা হরিশ কিছু পাইনি, কিচ্ছু দেখবো না। এরপরের লাইন দেখো, সন্তোষ লেস দেন রাজেশ, ঠিক আছে? তাহলে সন্তোষ যদি লেস দেন রাজেশ হয় তাহলে নিশ্চয়ই সন্তোষের ওপরে রাজেশ। এরপর বলছে
যেটা বাদ দিয়ে এসেছিলাম, রমেশ মোর দ্যান রাজেশ বাট লেস দ্যান হরিশ। তাহলে রমেশ মোর দ্যান রাজেশ বাট লেস দ্যান হরিশ। তাহলে সবার উপরে কে এসে গেল? হরিশ। আমাকে কি জানতে চেয়েছে? হু অবটেন দা হাইয়েস্ট মার্ক। তাহলে হাইয়েস্ট মার্ক অবশ্যই অপশন ডি তে যে আছে, হরিশ। বোঝা গেছে? কোনো গ্রেটার দ্যান লেস দ্যান আমি কিন্তু করিনি, জাস্ট যে নামগুলো বলেছে পরপর সাজিয়ে দিয়েছি, তাদের পজিশন অনুযায়ী আমার অ্যান্সার কিন্তু এসে যাবে। নেক্সট, among A, B, C, D, E, A is taller than only B but shorter than C. ওকে, কি বলছে? A is taller than only B, তাহলে B যে পজিশনে থাকবে তার উপরে শুধু A আছে। বলছে C is taller than E, C is not tallest। দেখো, তাহলে শুধুমাত্র B এর উপরে A আছে আর C taller than E বলছে, তাহলে E যে পজিশনে থাকবে তার থেকে উপরে আছে C। এরপর আমাকে বলছে C is the নট টলেস্ট। তাহলে দেখো, টলেস্ট হওয়ার জন্য আরেকজন কেউ থাকছে, কি নাম থাকছে? দেখো, ডি। আমাকে বলছে হু অ্যামং দ্য উইল মিডিল ইন দ্য অর্ডার অফ হাইট। তাহলে এই যে হাইট হয়েছে, এই হাইট অনুযায়ী আমরা মিডিলে কাকে পাচ্ছি? ডেফিনেটলি মিডিলে আমরা কিন্তু পেলাম ই কে। এখানে এই অপশনে নেই, কোনো চিন্তা নেই, অপশন ডি, নান অফ দিস। বোঝা গেছে? প্রথম যে কোয়েশ্চেন গুলো করলাম একদম র্যাঙ্কিং এর যে কোয়েশ্চেন, এখানে যে প্যাটার্নটা করছি এটাও র্যাঙ্কিং এর একটা র্যাঙ্কিং অর্ডারের ডিফারেন্ট প্যাটার্ন। এখানে কিন্তু এ ইজ টলার দেন অনলি বি, মানে এ বি এর থেকে টলার, শর্টার দেন সি, তাহলে সি এ ইজ টলার দেন বি, এ ইজ টলার দেন অনলি বি বাট শর্টার দেন সি, সি ইজ টলার দেন ই। ঠিক আছে? সি ইজ দ্য নট টলেস্ট। এইটা আমরা এই গ্রেটার দ্যান লেস দ্যান এইভাবেও করতে পারি, কিন্তু আমি বলছি আমরা গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে করব না। এ ইজ টলার দ্যান অনলি বি, শর্টার দ্যান সি, সি ইজ টলার দ্যান ই, আর সি ইজ নট টলেস্ট। তাহলে টলেস্টে সবার উপরে ডি কে রেখেছি। আমাকে জানতে চাইছে মিডিল, আমরা অ্যান্সার ই করলাম। আমি এই গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে করার পক্ষপাতী নই, কারণ এখানে অনেক সময় কনফিউশন ক্রিয়েট হতে পারে। ওকে, চলো, আজকে আমি তোমাদের সঙ্গে 10টা কোয়েশ্চেন র্যাঙ্কিং অর্ডারে ডিসকাস করলাম। আশা করি সেশনটা তোমাদের ভালো লেগেছে। এর পরেও র্যাঙ্কিং অর্ডারের আরো অ্যাডভান্স বা আরো ডিফারেন্ট টাইপের কিছু কোয়েশ্চেন আসে, আর সেগুলো পরবর্তী কোনো সেশনে আমরা নিশ্চয়ই ভিএসসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সামনে নিয়ে আসবো। বাট আজকে যে 10টা প্রশ্ন করলাম, মোরাললেস এই কনসেপ্টের উপর তোমরা কিন্তু এক্সামে অবশ্যই কোয়েশ্চেন দেখতে পাবে, এবং যারা এই 10টা প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং নিজেদের মধ্যে রাখবে, একদম শুরুর দিকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করার দরকার। আজকে আমি র্যাঙ্কিং অর্ডার সেশন এখানে এন্ড করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।